প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই বাসায় ভালোই আছো। তো আমি তোমাদের সামনে আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে। আজকের ক্লাসের বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায়ের শর্টিং এবং ইন্ডেক্সিং, এই দুটো বিষয় পরীক্ষাতে অবশ্যই আসে এবং বিষয় দুটো সহজ, কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার কারণে তোমাদের বুঝতে সমস্যা হয়। বাস্তব উদাহরণ, এদের প্রয়োজনীয়তা, কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার না থাকার কারণে তোমরা এটি বুঝতে তোমাদের সমস্যা হয়। তো আজকের ক্লাসে আমি তোমাদের খুব সহজভাবে দেখাবো কিভাবে শর্টিং এবং ইন্ডেক্সিং কোথায় কোনটা ব্যবহার করতে হয় এবং এদের মধ্যে পার্থক্য কী, মিল কোথায়। ক্লাসটা শেষে তোমরা আশা করি এ দুটো বিষয় খুব সহজেই মনে রাখতে পারবে। তো সরাসরি প্রথাগতভাবে শর্টিং ইন্ডেক্সিংয়ের সংজ্ঞা না দিয়ে আমি একটি উদাহরণের মাধ্যমে জিনিসটা তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, আশা করি তোমাদের ক্লাসটা কাজে লাগবে। আচ্ছা, আমি শুরু করছি। তোমাদের সামনে আমি একটি টেবিল বা একটা ছক নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, এখানে এই টেবিলে তিনটি ফিল্ড রয়েছে। খেয়াল করো, এই টেবিলে কি তিনটি ফিল্ড, একটা হচ্ছে আইডি ফিল্ড, নেম ফিল্ড এবং জিপিএ ফিল্ড। তোমরা খেয়াল করো, এই তিনটি ফিল্ডে যে তথ্যগুলো রয়েছে, নেম ফিল্ড খেয়াল করো, নেম ফিল্ডে তথ্যগুলোর প্রথমে রয়েছে সোহেল, তারপর রয়েছে মাসুদ, তারপর রয়েছে রাকিব, মিনা। এগুলো কিন্তু বর্ণনাক্রম অনুসারে সজ্জিত অবস্থায় নেই। দেখো, প্রথমে সোহেল, ঠিক আছে, আর শেষে রয়েছে লিমা। নামগুলো কিন্তু সাজানো অবস্থাতে নেই। জিপিএ দেখো, জিপিএর ক্ষেত্রেও তাই। জিপিএ কিন্তু প্রথমে রয়েছে 4, তারপরে 3.5, তারপরে আবার 5, তারপরে 3। এটা সজ্জিত অবস্থায় নেই। এর ফলে যে সমস্যাটা হবে সেটা হলো, যদি বিশেষ কোনো ছাত্রকে বা ছাত্রীকে খুঁজে বের করতে হয়, কোনো বিশেষ রেকর্ড খুঁজে বের করতে হয়, তাহলে কিন্তু সমস্যা পড়বে। যেমন ধরো বলা হলো দীপা, দীপার রোল কত এবং তার জিপিএ কত। তোমাকে যদি এটা বের করতে দেওয়া হয়, তাহলে কিন্তু তুমি কি করতে হবে, তোমাকে প্রথম রেকর্ড থেকে শুরু করতে হবে। অর্থাৎ প্রথম রেকর্ডে দেখো, এখানে সোহেল, খেয়াল করো, তুমি দীপা খুঁজছো, প্রথমে সোহেল, তাহলে এখানে সোহেল কিন্তু দীপা হলো না। তারপর মাসুদ, মাসুদও কিন্তু দীপা নয়। প্রত্যেকটা রেকর্ডে গিয়ে গিয়ে তোমাকে চেক করতে হবে সেখানে দীপা আছে কিনা। এভাবে করে তোমাকে কিন্তু একটা করে রেকর্ড সার্চ করে করে তোমাকে এগোতে হবে। তারপর রূপা না, কামাল, হেলাল, রাজীব, একটা দীপার সাথে মিলছে না। এবার এসে কিন্তু আমরা দীপাকে পেয়েছি, কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের বেশ খানিকটা সময় পার হয়ে গিয়েছে। অর্থাৎ দীপাকে খুঁজে পেতে কিন্তু আমাদের প্রথম 8টি রেকর্ড খুঁজে বের করতে হচ্ছে এবং সেই রেকর্ডগুলোকে চেক করে করে আমাকে এগোতে হচ্ছে। ফলে কিন্তু বেশ খানিকটা সময় কিন্তু আমাদের অপচয় হচ্ছে। আমরা কিন্তু প্রয়োজনীয় তথ্যটা খুঁজে পেতে আমাদের দেরি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে নেম ফিল্ড রয়েছে, নেম ফিল্ডে কিন্তু তথ্যগুলো কিন্তু সজ্জিত অবস্থায় নেই। ঠিক যেরকম আমাদের বাড়িতে যে সমস্ত ফার্নিচার রয়েছে, যেগুলো সাজানো গোছানো না থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের বাড়িতে কোনো একটি বিশেষ জিনিস খুঁজে পাই না। পড়ার টেবিলে যদি বই সাজানো গোছানো না থাকে, সেখানে কিন্তু আমরা বই খুঁজে পাই না। ঠিক আছে, একটা ওষুধের দোকানে গিয়েছো, সেখানে হাজার হাজার ওষুধ, যদি ওষুধের দোকানদার যদি ওষুধগুলোকে সাজিয়ে না রাখে, তাহলে কিন্তু সে অল্প সময়ে কোনো ওষুধ বের করে দিতে পারবে না। তো কাজেই আমরা বুঝতে পারছি সাজিয়ে রাখা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন কোনো টেবিলে অনেক রেকর্ডস থাকবে, তখন সেই টেবিল থেকে কোনো একটা তথ্য খুঁজে বের করতে অবশ্যই সাজিয়ে গুছিয়ে রাখার একটা প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে দীপা এই তথ্যটা বের করতে আমাদের প্রথম 8টি রেকর্ড খুঁজে খুঁজে ব্যর্থ হয়ে 9ম রেকর্ডে আমাদের দীপা তথ্যটা পেলাম। তাহলে এমন কোনো পদ্ধতি আছে কি যাতে করে আমরা সরাসরি দীপা বা যে কোনো নাম একবারে আমরা
সময় নষ্ট না করে একবারে সেটা বের করতে পারবো? হ্যাঁ, একটা উপায় কিন্তু আছে। দেখো একটু খেয়াল করো, প্রথম টেবিলের সাথে একটু আমরা কম্পেয়ার করে পাশে আরেকটা আমরা টেবিল খেয়াল করি। দেখো দেখো নেম ফিল্ডের যে সমস্ত নামগুলো রয়েছে খেয়াল করে সেগুলো কিন্তু আমরা এবার বর্ণনা ক্রম অনুসারে সাজিয়েছি। যেরকম প্রথমে রয়েছে হচ্ছে আজিজ, তারপর রয়েছে হচ্ছে বিপুল, তারপর রয়েছে দীপা, এভাবে করে কিন্তু শেষে দেখো শেষে রয়েছে তাহের। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু সবগুলো নামকে আমরা কিন্তু বর্ণনা ক্রম অনুসারে সাজিয়েছি। এর ফলে আমাদের লাভ কি হচ্ছে দেখো, যদি আমরা দীপার তথ্য খুঁজে পেতে চাই আমরা কিন্তু সরাসরি ABCD আমরা সরাসরি কিন্তু কি করব, দীপার কাছে চলে যাব। দীপার জিপিএ কত, 3, রোল কত, 9। সে মনে করো আমরা যাচ্ছি হচ্ছে রাকিব এর তথ্য বের করতে, আমরা কিন্তু সেক্ষেত্রে কিন্তু ABC কিন্তু খুঁজতে যাব না, সরাসরি আমরা আরে চলে যাব। ওকে, এই যে পেয়ে গিয়েছি আমরা, দেখো এই যে রাকিব আমরা পেয়ে গিয়েছি। তার রোল হচ্ছে 3 এবং জিপি হচ্ছে 5। তাহলে দেখো এখন আমরা কিন্তু নেম ফিল্ডের তথ্যগুলোকে বর্ণনাক্রম অনুসারে সাজিয়ে রাখার কারণে আমরা কিন্তু সরাসরি বিশেষ কোনো রেকর্ডস বা বিশেষ কোনো নাম খুঁজে বের করতে পারছি এবং তার জিপিএ এবং আইডি নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছে। আমাদের কিন্তু প্রচুর সময় বেঁচে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা নেম ফিল্ডের উপর মূলত শর্টিং করেছি। শর্টিং তাহলে কি বোঝা গেল, শর্টিং হচ্ছে কোনো একটা ফিল্ডের তথ্যগুলোকে বর্ণনাক্রম অনুসারে, হ্যাঁ, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোটোর দিকে সাজিয়ে রাখা। দেখো এখানে কিন্তু আমরা জিপিএ ফিল্ডের উপরেও কিন্তু শর্টিং করতে পারি। একটু খেয়াল করো, আমরা কিন্তু এবার জিপিএ ফিল্ডের উপর শর্টিং করেছি। অর্থাৎ দেখো সবচেয়ে আগে রয়েছে 5, তারপর রয়েছে আবারও 5, তারপর হচ্ছে 4.8, 4.5। এখন কিন্তু দেখো জিপিএ ফিল্ডের তথ্যগুলোকে আমরা কিন্তু বড় থেকে ছোট আকারে সাজিয়েছি। এখন যদি আমি কথার কথা মনে করো যে চাচ্ছি যে জিপিএ 4কে পেয়েছি, আমরা কিন্তু একবারে সরাসরি একবারে জাম্প করে আমরা কিন্তু এখানে চলে আসতে পারছি। যেহেতু জিপিএগুলো শর্টিং করা রয়েছে আমরা কিন্তু সরাসরি কিন্তু 4 জিপিএ যেখানে সেখানে চলে আসতে পারছি। আমাকে কিন্তু প্রথম রেকর্ড থেকে খুঁজে বের করতে হচ্ছে না। ফলে কিন্তু আমরা আবারও খুব সহজে দ্রুত গতিতে যে কোনো রেকর্ড খুঁজে বের করতে পারছি। তাহলে আমরা কি বলতে পারি যে শর্টিংয়ের প্রয়োজনীয়তা কি? শর্টিংয়ের প্রয়োজনীয়তা হচ্ছে কোনো টেবিল থেকে দ্রুত গতিতে প্রয়োজনীয় তথ্য সার্চ করে বের করার জন্য শর্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। শর্টিং 2 প্রকার হতে পারে, মানের নিম্নক্রম থেকে ঊর্ধ্বক্রম অনুসারে, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। ঠিক আছে, এই দুইভাবে আমরা শর্টিং করতে পারি, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে, এবার খেয়াল করো, একটু লক্ষ্য করো জিনিসটা যে শর্টিং করার ফলে এর কি কি সাইড ইফেক্ট রয়েছে। দেখো যখন শর্টিং করছি আমরা, খেয়াল করো শর্টিং করার আগে প্রথম রেকর্ডটি ছিল হচ্ছে এটা। ঠিক আছে, আইডি 1, সোহেল, জিপিএ 4। ঠিক আছে, যে রেকর্ডটা শর্টিং করার আগে ছিল প্রথম রেকর্ড, সেটা কিন্তু দেখো এখানে এসে দেখো এটা কিন্তু এসে একদম শেষে চলে গিয়েছে। খেয়াল করো সোহেল এই রেকর্ডটা কিন্তু একবারে শেষে চলে এসেছে। ওকে, আবার দেখো এখানে আজিজ, খেয়াল করো আজিজ যে রেকর্ডটা ছিল এখানে 11 নম্বরে, সেটা কিন্তু এখানে এসে কিন্তু খেয়াল করো এখানে এসে কিন্তু এটা প্রথমে চলে এসেছে। অর্থাৎ 11 নম্বর রেকর্ডটা আজিজ নামে যে ছাত্রটি, সেটা কিন্তু শর্টিং করার পর কিন্তু সেটা কিন্তু কি হয়েছে, এখানে কিন্তু কি হয়েছে, প্রথমে চলে এসেছে। তার মানে বোঝা গেল শর্টিং করার পর কিন্তু মূল যে টেবিলটা রয়েছে, মূল টেবিলের কিন্তু কি, মূল টেবিলের রেকর্ডগুলো কিন্তু কি হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, আগে পরে হয়ে যাচ্ছে। ঠিক আছে, রেকর্ডগুলো কিন্তু আগের জায়গায় থাকছে না। অর্থাৎ শর্টিং করলে কিন্তু মূল টেবিলের ডাটা কিন্তু কি হয়ে যাচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে। শর্টিং করলে কি হচ্ছে, মূল টেবিলের ডাটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। তুমি নেম ফিল্ডের উপর শর্টিং করো, জিপিএ ফিল্ড কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। জিপিএর উপর শর্টিং করো, নেম ফিল্ড পরিবর্তিত হয়ে যাবে, আইডি ফিল্ডও পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ
কোনো টেবিলের কোনো একটা ফিল্ডের উপর শর্টিং করলে অন্যান্য ফিল্ডগুলো প্রভাবিত হয় এবং পুরো টেবিলের ডাটাগুলো কিন্তু পরিবর্তিত হয়ে যায়। এই জন্য যেহেতু পুরো টেবিলের ডাটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, পুনঃসজ্জিত হয়ে যাচ্ছে, ফলে কিন্তু কিছুটা সময় বেশি লাগে। ঠিক আছে, কিছুটা সময় বেশি লাগে। এবং একটা জিনিস খেয়াল করো যে শর্টিং করার পর কিন্তু যে মূল টেবিল যেটা ছিল, মূল টেবিল, এই টেবিলের ঠিক আরেকটি কপি তৈরি হয়ে যাচ্ছে। ওকে, খেয়াল করে দেখো এখানে শর্টিং করার পর কিন্তু মূল টেবিল যেটা ছিল ঠিক তার আরেকটা কপি তৈরি হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু আরেকটা টেবিল তৈরি হয়ে যাচ্ছে। ঠিক মূল টেবিলের মতোই আরেকটা টেবিল তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, কাজেই মূল টেবিল যে পরিমাণ জায়গা নিয়ে অবস্থান করছিল, শর্টিং করার পর কিন্তু সেই পরিমাণ জায়গা আবারও প্রয়োজন হচ্ছে। অর্থাৎ প্রথম টেবিলটির কিন্তু যদি কথার কথা মানে 1 কিলোবাইট জায়গা নেয়, সেক্ষেত্রে কিন্তু পরের দুটো টেবিল কিন্তু প্রত্যেকটা টেবিলে কিন্তু 1 কিলোবাইট, অর্থাৎ মোট লাগবে হচ্ছে 3 কিলোবাইট জায়গা লাগবে কিন্তু, অর্থাৎ 3 গুণ জায়গা প্রয়োজন হবে। শর্টিং করার সাথে সাথে কিন্তু মূল টেবিলের সমান পরিমাণ আরও টেবিল তৈরি হচ্ছে এবং সমান পরিমাণ জায়গা নিচ্ছে। এটা একটা ব্যাপার যে শর্টিংয়ের ক্ষেত্রে বেশি জায়গার প্রয়োজন হয় এবং শর্টিং করার ক্ষেত্রে পুরো টেবিলের ডাটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, ফলে কিছুটা সময় বেশি লাগে। ওকে, এবার আমরা এই সমস্যা কিভাবে দূর করতে পারি? অর্থাৎ মূল টেবিলকে হাত না দিয়ে, মূল টেবিলের তথ্যগুলোকে পরিবর্তন না করে আমরা কি শর্টিংয়ের সুবিধা পেতে পারি? হ্যাঁ, পেতে পারি। সেটা কি? সেটা হচ্ছে ইন্ডেক্সিং। একটু খেয়াল করো, এখানে আমি কিন্তু সেই প্রথম টেবিলটা দেখাইছি। প্রথমে রয়েছে সোহেল, তারপরে মাসুদ। খেয়াল করো, সোহেল, মাসুদ, রাকিব। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই নেম ফিল্ডটার উপর, নেম ফিল্ডটাকে আমরা সাজিয়ে রাখবো, সাজিয়ে উপস্থাপন করব, কিন্তু আমরা কিন্তু আইডি এবং জিপিএ ফিল্ডকে আমরা কিন্তু স্পর্শ করব না। আইডি এবং জিপিএ ফিল্ডকে অক্ষত রেখে মূল টেবিলে হাত না দিয়ে শুধু আমরা নেম ফিল্ডকে কী করবো? সাজিয়ে রাখবো। সেটা কীভাবে সম্ভব? দেখো, প্রত্যেকটা টেবিলে কিন্তু একটা প্রাইমারি কি থাকে, একটা ইউনিক ভ্যালু ফিল্ড থাকে। এই টেবিলে দেখো আইডি হচ্ছে সেই প্রাইমারি কি। আইডি কিন্তু এই যে মানগুলো কিন্তু কখনো রিপিট হওয়া সম্ভব নয়, অর্থাৎ 1, 2, 3, 4 এগুলো কিন্তু তারা কিন্তু রেকর্ডগুলোর নাম্বারকে আইডেন্টিফাই করা হচ্ছে, যে কোনটা কত নাম্বার রেকর্ড সেটা কিন্তু আমরা আইডি ফিল্ড থেকে পেয়ে যাচ্ছি। অর্থাৎ রেকর্ডের লোকেশন কিন্তু আমরা আইডি ফিল্ড থেকে পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা এই নেম ফিল্ডের উপরে যদি ইন্ডেক্সিং করতে চাই, তাহলে কি করব? দেখো, একটু খেয়াল করি আমরা, এবার খেয়াল করো, আমরা কিন্তু নেম ফিল্ডের তথ্যগুলোকে কিন্তু সজ্জিত করেছি। প্রথমে আজিজ চলে এসেছে, তারপরে বিপুল চলে এসেছে, তারপরে দীপা চলে এসেছে, কিন্তু আমরা কিন্তু মূল টেবিলের তথ্য কিন্তু অপরিবর্তিত রেখেছি। মূল টেবিলের সোহেল প্রথমে ছিল, প্রথমেই আছে, শেষে লিমা, শেষে লিমাই আছে, কিন্তু এটাকে আলাদাভাবে একটা টেবিলে আমরা কিন্তু নামগুলোকে শুধু আমরা সজ্জিত করেছি। জিপিএ এবং আইডির উপর কিন্তু আমরা কিন্তু কোনো হস্তক্ষেপ করিনি, অর্থাৎ মূল টেবিলে হাত না দিয়ে কিন্তু আমরা শুধু নেম ফিল্ডটাকে সজ্জিত করেছি। এখন যখন নেম ফিল্ডটাকে সজ্জিত করলাম, যেমন ধরো আজিজ, খেয়াল করো, আজিজের পাশে কিন্তু আজিজ নামটি কত নম্বর রেকর্ডে ছিল, সেটা হচ্ছে 11 নাম্বার, সেটা কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ নামগুলোকে সজ্জিত করার সাথে সাথে প্রত্যেকটা নামের পাশে সে নামের লোকেশন নাম্বারটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, লোকেশন নাম্বারের সুবিধা কি? যেমন ধরো তোমাকে যদি বলা হয় দীপা, এই তথ্য বের করতে হবে, আমরা কী করবো? খেয়াল করো, এখানে প্রথমে আমরা দীপাতে চলে যাব, যে এর পাশে কত লেখা আছে? 9 লেখা আছে। আমরা করব কি, এই 9 নাম্বার থেকে সরাসরি করব কি, আমরা এই 9 নাম্বার রেকর্ডে চলে আসব। অর্থাৎ এই 9 যে লেখা আছে এখানে, এটা দেখে কিন্তু আমরা মূল টেবিলে চলে এসে সেই 9 নাম্বার রেকর্ডে গিয়ে সরাসরি দীপাকে পেয়ে যাব। ঠিক আছে, আবার মনে করো কথার কথা রাকিব, খেয়াল করো, রাকিব কি বলবো, আমরা কিন্তু এখানে যেহেতু নেম ফিল্ডটাকে এখানে সজ্জিত করা আছে, খেয়াল করো, নেমটা সজ্জিত করা আছে, আমরা রাকিব করবো, সরাসরি জাম্প করে আমরা কিন্তু এখানে রাকিবে চলে আসলাম। খেয়াল করো, রাকিব।
একের পাশে কত লেখা আছে? 3 লেখা আছে। তাহলে আমরা করবো কি, এক লাফে এখান থেকে 3 নাম্বার রেকর্ডে চলে যাব। ঠিক আছে, তাহলে এই লোকেশন থেকে কিন্তু আমরা কি করতে পারছি, মূল টেবিলে গিয়ে সেই বিশেষ রেকর্ডটা খুঁজে পেতে পারছি। ফলে কিন্তু আমরা খুব অল্প সময়ে যে কোনো নাম খুঁজে বের করতে পারছি। এখানে কিন্তু আমরা শুধু নেম ফিল্ডটাকে সজ্জিত করেছি, মূল টেবিলে কিন্তু আমরা হাত দেইনি। তাহলে মূল টেবিলে হাত না দিয়ে মূল টেবিলটা অপরিবর্তিত রেখে যদি বিশেষ কোনো ফিল্ডকে সজ্জিত করা হয় এবং লোকেশনের মাধ্যমে মূল টেবিলের সাথে সংযোগ রক্ষা করা হয়, তখন তাকে বলা হবে ইন্ডেক্সিং করা। আমরা কিন্তু এখানে নেম ফিল্ডের উপরে ইন্ডেক্সিং করেছি। একটু খেয়াল করি, আমরা নেম ফিল্ডের উপরে ইন্ডেক্সিং এটার সাথে যদি আমরা নেম ফিল্ডের উপরে শর্টিংকে কম্পেয়ার করি, খেয়াল করো, যখন শর্টিং করছি আমরা নেম ফিল্ডের উপরে, তখন কিন্তু তার সাথে সাথে আইডি এবং জিপিএ এ দুটো কিন্তু সেখানে রিঅ্যারেঞ্জ হয়ে যাচ্ছে, পুনরায় সজ্জিত হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন ইন্ডেক্সিং করছি তখন কিন্তু এখানে জিপিএ ফিল্ড কিন্তু এখানে কিন্তু কি হচ্ছে না, কোনো এফেক্টেড হচ্ছে না, জিপিএ ফিল্ডটা কিন্তু অবিকৃত থেকে যাচ্ছে, অর্থাৎ মূল টেবিলটা কিন্তু এখানে কোনো রকম এফেক্টেড হচ্ছে না। তাহলে ইন্ডেক্সিংয়ের সাথে শর্টিংয়ের পার্থক্য হচ্ছে, শর্টিং করার সময় মূল টেবিলের ডাটা কিন্তু কি হয়ে যায়, রিঅ্যারেঞ্জ হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। আর ইন্ডেক্সিং করার সময় মূল টেবিলের ডাটা কিন্তু অপরিবর্তিত থাকে। একটা জিনিস খেয়াল করো, তুমি নিশ্চয়ই লক্ষ্য করছো, ইন্ডেক্সিংয়ের জন্য যে পরিমাণ জায়গা লাগছে, ঠিক আছে, এটা কিন্তু কম জায়গা লাগছে। ঠিক আছে, কেননা মূল টেবিল যেহেতু এখানে সম্পৃক্ত নয়, টেবিল আলাদা আছে, আলাদাভাবে একটা ফিল্ড শুধু এখানে দেখাচ্ছি আমরা, এখানে কিন্তু জায়গা লাগছে কি, কম লাগতেছে। কিন্তু যখন আমরা শর্টিং করছি নেম ফিল্ডের উপরে, তখন কিন্তু দেখো পুরো টেবিলটা চলে এসেছে, ফলে কিন্তু শর্টিং করার সময় জায়গাটা বেশি লাগছে। তাহলে ইন্ডেক্সিংয়ের চেয়ে শর্টিং করার ক্ষেত্রে জায়গাটা বেশি লাগে। তাহলে পার্থক্য কী পেলাম, শর্টিং করলে মূল টেবিলের ডাটা পরিবর্তিত হয়, ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে মূল টেবিলের ডাটা পরিবর্তিত হয় না। শর্টিংয়ের ক্ষেত্রে জায়গা বেশি লাগে, ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে কি জায়গা কম লাগে। আমরা কিন্তু একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্সিং করতে পারি, যেমন এখানে আমরা নেম ফিল্ডের উপর করেছি, আমরা কিন্তু জিপিএ ফিল্ডের উপরে কিন্তু শর্টিং করতে পারি। দেখা যাক, এখানে দেখো আমরা জিপিএ ফিল্ডটাকে কিন্তু সজ্জিত করেছি, অর্থাৎ ইন্ডেক্সিং নিজেও কিন্তু এক ধরনের শর্টিং, কিন্তু মূল টেবিলকে হাত না দিয়ে মূল টেবিলের ডাটাগুলোকে পরিবর্তিত না করে বিশেষ কোনো ফিল্ডকে আলাদাভাবে সাজানোই হচ্ছে ইন্ডেক্সিং। ঠিক আছে, ইন্ডেক্সিং এক ধরনের শর্টিং, যেখানে মূল টেবিলের ডাটাকে অপরিবর্তিত রাখা হয়, মূল টেবিলে হাত দেওয়া হয় না। এখানে দেখো জিপিএ কিন্তু 5 থেকে শুরু করে তারপর 4.8, ঠিক আছে, তারপর 4.5, এভাবে কিন্তু নিচের দিকে সাজানো হয়েছে। এখন যদি আমি মনে করি, কথার কথা মনে করো, সবচেয়ে কম জিপিএ কে পেয়েছে, ঠিক আছে, খেয়াল করে একটু আমরা কীভাবে বের করবো। এই দেখো সবচেয়ে নিচে রয়েছে 2 জিপিএ কত, লোকেশন নাম্বার কত, 6। আমরা করবো কি, জাস্ট মূল টেবিলে গিয়ে একবার সরাসরি আমরা করবো কি, এই 6 নাম্বার রেকর্ডে চলে আসবো। এই আমরা 2 পেয়ে গিয়েছি, দেখেছো। তার মানে আমরা কিন্তু ইন্ডেক্সিং থেকে সরাসরি লোকেশন নাম্বার ব্যবহার করে আমরা কিন্তু সরাসরি কিন্তু মূল টেবিল থেকে আমাদের কাঙ্ক্ষিত রেকর্ডটা পেয়ে যাচ্ছি, ফলে কিন্তু প্রচুর পরিমাণে সময় বেঁচে যাচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু এভাবে বুঝতে পারলাম কীভাবে শর্টিং এবং ইন্ডেক্সিং কাজ করে। তাহলে যদি এরকম হয় যে তুমি জায়গা বাঁচাতে চাচ্ছ, মূল টেবিলে হাত দিতে চাচ্ছ না, সেক্ষেত্রে কি ব্যবহার করবা, ইন্ডেক্সিং ব্যবহার করবা। আর যদি এরকম হয় যে জায়গা কোনো সমস্যা না, তুমি চাচ্ছ যে পুরো টেবিলটাই সজ্জিত হয়ে যাক, সেক্ষেত্রে আমরা করবো কি, শর্টিং ব্যবহার করব। শর্টিংয়ের সুবিধা কি, শর্টিংয়ে আমরা যে টেবিলটা সাজাচ্ছি তার সাথে সাথে কিন্তু অন্যান্য ফিল্ডকেও কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, যেমন ধরো এখানে ফারুককে পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা জিপিও পেয়ে গেলাম, আমরা আইডিও পেয়ে গেলাম। কিন্তু ইন্ডেক্সিংয়ে কিন্তু আমরা ধরো ফারুককে পেলাম, এখানে ফারুককে পেলাম, তার আইডিটা আছে, কিন্তু জিপিএ কিন্তু পাওয়া যাচ্ছে না। ফলে কিন্তু আমরা বিশ্লেষণধর্মী কোনো কাজের ক্ষেত্রে ইন্ডেক্সিংয়ের চেয়ে কিন্তু শর্টিংটা গুরুত্বপূর্ণ। আর যখন সময় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমি অল্প সময়ে তথ্য বের করতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু ইন্ডেক্সিং অবশ্যই বেশি কাজে লাগবে।
আবার যদি এরকম হয় যে আমি জায়গা বাঁচাতে চাচ্ছি, অল্প জায়গায় কাজ সারতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা শর্টিংয়ের পরিবর্তে কি ব্যবহার করব, ইন্ডেক্সিং ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু আমরা শর্টিং ইন্ডেক্সিংকে বেছে নিতে পারি। এখানে আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে মনে করো এখান থেকে যে মূল যে টেবিলটা রয়েছে, মূল টেবিলটা থেকে যদি আমরা কোয়েরি করতে চাই, কোয়েরি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ধরো যে আমরা চাচ্ছি দীপা, ঠিক আছে, দীপা এই ছাত্রীটির তথ্য পেতে যাচ্ছি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ইন্ডেক্সিং এবং শর্টিং ছাড়াও কিন্তু আরেকটা পদ্ধতি আছে, এসকিউএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা। সেক্ষেত্রে আমরা ছোট্ট একটা কমান্ড ব্যবহার করে কিন্তু এই দীপার তথ্যটা খুঁজে পেতে পারি। সেক্ষেত্রে আমার কমান্ডটা কী হবে, কমান্ডটা এরকম হবে, সিলেক্ট স্টার ফ্রম টেবল হোয়ার নেম ইজ ইকুয়াল টু দীপা, নেম ইজ ইকুয়াল টু দীপা, হোয়ার নেম ইজ ইকুয়াল টু দীপা। এর ফলে যেটা হবে সেটা হোয়ার কমান্ডটা খেয়াল করো। হোয়ার কমান্ডটা করবে কি, প্রথম রেকর্ড থেকে সে কিন্তু চেক করা শুরু করবে, অর্থাৎ প্রথম রেকর্ডে যাবে, তাহলে প্রথম রেকর্ডে কি দীপা আছে, সোহেল কি দীপা, না, তাহলে সোহেল ইজ নট ইকুয়াল টু দীপা, তাহলে প্রথম রেকর্ডটা কিন্তু ক্রস। সেকেন্ড রেকর্ডে সে যাবে, মাসুদ কি দীপা, না, এটাও ক্রস। থার্ড রেকর্ডে যাবে, রাকিব কি দীপা, না, এভাবে করে সে প্রত্যেকটা রেকর্ডে যাবে এবং সে কিন্তু সেখান থেকে ওই রেকর্ডের নামের সাথে দীপা এই নামটা মেলানোর চেষ্টা করবে, একটা ইফ স্টেটমেন্ট কাজ করবে। এবং প্রথম কিন্তু 8টি রেকর্ডের ক্ষেত্রে প্রত্যেকবার কিন্তু এই ইফ স্টেটমেন্টটা ফলস হবে। ঠিক আছে, প্রত্যেকবার ফলস হবে এবং নবম রেকর্ডে গিয়ে কিন্তু দীপা এই রেকর্ডটা খুঁজে পাবে এবং ইফ স্টেটমেন্ট বা শর্তটা সত্য হবে। ফলে সে কিন্তু তখন দীপা আইডি 9 এবং তার জিপিএ 3 পেয়ে যাবে। কিন্তু দেখো, দীপাকে পেতে গিয়ে কিন্তু তাকে আগের যে এই রেকর্ডগুলো তাকে প্রত্যেকবার চেক করতে হচ্ছে এবং প্রত্যেকবার তাকে ব্যর্থ হতে হচ্ছে। তাই দীপাকে পেতে গিয়ে কিন্তু তাকে প্রত্যেকটা রেকর্ড সার্চ করতে গিয়ে বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমরা কোয়েরি ব্যবহার করে হোয়ার স্টেটমেন্ট ব্যবহার করে কোনো তথ্য বের করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় বেশি লাগবে, কারণ প্রথম রেকর্ড থেকে চেক করতে করতে কিন্তু তাকে কম্পিউটারকে সামনে যেতে হবে। ফলে কিন্তু হোয়ার কমান্ড ব্যবহার করে এসকিউএল দিয়ে কোনো টেবিল থেকে তথ্য বের করা সময় সাপেক্ষ ব্যাপার, আর বড় টেবিলের ক্ষেত্রে তো অনেক সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে আমরা কোয়েরির পরিবর্তে আমরা ওই টেবিলের উপরে শর্টিং করব অথবা ইন্ডেক্সিং করব। যে টেবিলে শর্টিং বা ইন্ডেক্সিং করা নেই সেই টেবিলে কিন্তু শুধু কোয়েরি ব্যবহার করে তথ্য সার্চ করা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো কাজে আমরা যদি 3টি আমাদের অপশন সামনে থাকে, কোয়েরি, শর্টিং, ইন্ডেক্সিং, সেক্ষেত্রে আমরা অবশ্যই কোয়েরির পরিবর্তে শর্টিং বা ইন্ডেক্সিংকে ব্যবহার করব। আর শর্টিংয়ের চেয়েও ইন্ডেক্সিংয়ে কিন্তু অল্প জায়গা লাগে এবং দ্রুত গতিতে কোনো তথ্য খুঁজে বের করা যায়। কাজেই কোয়েরি, শর্টিং, ইন্ডেক্সিংয়ের মধ্যে ইন্ডেক্সিংয়ে হচ্ছে দ্রুততম সময়ে কোনো টেবিল থেকে তথ্য বের করার উপযুক্ত সমাধান। তোমরা বুঝতে পেরেছ যে কোয়েরি, শর্টিং এবং ইন্ডেক্সিং কোন ক্ষেত্রে কোনটা প্রয়োগ করতে হবে। তো আশা করি তোমাদের ক্লাসটা কাজে লেগেছে এবং তোমরা এই শর্টিং ইন্ডেক্সিংয়ের সমস্যাটা বুঝতে পেরেছ। তো তোমরা বই থেকে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে নেবে। তো পরবর্তীতে আরও কোনো ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই বাসায় থাকো, ঠিক আছে, নিজেকে সুস্থ রাখো। করোনা মুক্ত পরিবেশে আবার আমাদের দেখা হবে, আবার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রছাত্রীদের মুখ দিয়ে ভরে উঠবে, আমরা আবার আগের মতো সুস্থ জীবন ফিরে পাবো, এই শুভকামনায় আজকে ক্লাস শেষ করলাম। খোদা হাফেজ।